পর্নোগ্রাফি আইন আছে 2012 সালে 9 নম্বর আইন। 2 এর সংজ্ঞা, অর্থাৎ 2 এর ক অপরাধ। অপরাধ বলতে কি বোঝানো হয়েছে আমরা তো সবাই জানি। 2 এর ক হচ্ছে অপরাধ, গ হচ্ছে পর্নোগ্রাফি অর্থ। অর্থাৎ পর্নোগ্রাফি অর্থ কি সেটা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কথা, কাজ, অঙ্গ ভঙ্গি, চিত্রদার মাধ্যমে যে অশ্লীল বার্তা দেয়, অর্থাৎ অশ্লীল কার্যক্রম ইঙ্গিত দেয়, সেটা হচ্ছে পর্নোগ্রাফি হিসাবে গণ্য হবে। গ, গতে বলা হয়েছে পর্নোগ্রাফি সরঞ্জাম। অর্থাৎ কি বলা হয়েছে, সরঞ্জাম বলতে কি বোঝানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে যে পর্নোগ্রাফি যেখানে রাখা হয়, যে জিনিসটাতে রাখা হয়, যে মেমোরি কার্ড, যে মোবাইল ফোন, যে হার্ড ডিস্ক, যে কম্পিউটার, অর্থাৎ যেখানে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে পর্নোগ্রাফি সরঞ্জাম। একটা হচ্ছে 2 এর ভ, 4 দ্বারা হচ্ছে পর্নোগ্রাফি সংরক্ষণ, বাজারকরণ, ক্রয় বিক্রয়, বহন, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। 4, 5 দ্বারা বলতে তদন্ত। কে তদন্ত করতে পারবে? সাব ইন্সপেক্টর, তিনজন নয় এমন অফিসার এটা তদন্ত করতে পারবে। তদন্তকারী কর্মকর্তা প্রথম তদন্ত করবে কয়দিনে? 30 দিন। না পারলে আর 15 দিন অফিসার কাছ থেকে বৃদ্ধি করতে হবে। এরপর না বললেও ম্যাজিস্ট্রেট কাছ থেকে আরো 30 দিন সময় নিয়ে তদন্ত করতে পারবেন। 5, 6 আছে কি তল্লাশি জব্দ, অর্থাৎ পর্নোগ্রাফি যে কোনো স্থানে পাওয়া যায় তল্লাশি করে জব্দ করতে পারবেন, আটক করে নিতে পারবেন, এবং এই জব্দকৃত মালামাল পরবর্তী সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। 7 দ্বারা বলেছে বিশেষজ্ঞ মতামত, অর্থাৎ যে ব্যক্তি এই পর্নোগ্রাফি সম্পর্কে অবগত আছে বা জানেন, তাহলে তিনি এই সম্পর্কে আদালতে তার বিশেষজ্ঞ হিসাবে মতামত দিতে পারবেন। এটা আদালতে গ্রহণযোগ্য। তারা কারা? যারা সার্টিফাইড ব্যক্তি, অর্থাৎ যারা অভিজ্ঞ, আইন কর্তৃক স্বীকৃত বা আদালত কর্তৃক স্বীকৃত, সেই সকল ব্যক্তি এটা বিশেষজ্ঞ মতামত দিতে পারবেন। 7 দ্বারা। 8 দ্বারা বলেছে কোন ব্যক্তি যদি জ্ঞাতসারে, অজ্ঞাতসারে বা অন্য কোনো ভাবে যদি কি করে, জ্ঞাত অজ্ঞাতসারে বা অন্য কোনো ভাবে যদি কোনো ব্যক্তি আহ পর্নোগ্রাফি তৈরি করে, চুক্তি করে করার জন্য সম্মত হয়, তার শাস্তি হচ্ছে 8-এর 1। আর 8-এর 2 দ্বারা বলেছে এই পর্নোগ্রাফির মধ্যে কোনো ব্যক্তি যে ভয় ভীতি দেখায়, হুমকি প্রদর্শন করে, টাকা দেওয়ার চেষ্টা করে, তার সাথে হলো 8-এর 2। 8-এর 3 দ্বারা বলছে কোনো ব্যক্তি অবৈধভাবে, অনৈতিক ভাবে বা অন্য কোনো ব্যক্তির মানে অশ্লীল কোনো ভিডিও, পর্নোগ্রাফি যদি ইউটিউব, ওয়েবসাইট, অনলাইন বিভিন্ন অনলাইন সাইটে প্রচার করে, তার সাথে হলো 8-এর 3। 8-এর 4 দ্বারা বলছে পর্নোগ্রাফি দ্বারা যে গণউপদ্রব সৃষ্টি করে, তার শাস্তি 8-এর 4। 8-এর 5 দ্বারা বলেছে কোন ব্যক্তি যদি এই পর্নোগ্রাফি নিয়ে পাওয়া যায়, অর্থাৎ পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন দেয়, তার শাস্তি 8-এর 5 দ্বারা। 8-এর 6 দ্বারা বলেছে কোন ব্যক্তি যদি এই পর্নোগ্রাফি দ্বারা, অর্থাৎ শিশু দ্বারা, যদি কোন ব্যক্তি শিশু দ্বারা পর্নোগ্রাফি তৈরি করে, তার শাস্তি হলো 8-এর 6 দ্বারা। আর 8-এর 7 দ্বারা বলছে কোন ব্যক্তি যদি এই অপরাধ করে এবং সহায়তা করে, তাহলে একই অপরাধ, অর্থাৎ সহায়তা করে যে শাস্তি, করলেও সেই শাস্তি। 9 দ্বারা বলছে এই পর্নোগ্রাফি আইন কতিপয় ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোন কোন ক্ষেত্রে? যেক্ষেত্রে শৈল্পিক মূল্য আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে না। অর্থাৎ কোনটা বোঝানো হয়েছে, যেরকম ধর্মীয় মূর্তি যেরকম আছে না, যে হিন্দুদের মূর্তি তৈরি করে, আর আমরা অনেক ধর্মে আছে যেরকম বলা হয় যে এর কাপড় চোপড় নয়, কিন্তু না, এটা কিন্তু খারাপ দৃষ্টি না, ওদের দৃষ্টিতে এটা ঠিক আছে, অর্থাৎ এটা পর্নোগ্রাফি হবে না। আবার দেখবেন যে অনেক মন্দির আছে বা অনেক প্রতিমা আছে যাদেরকে ওদের ধর্মে এগুলো নাই, কাপড় চোপড় লাগে না, এই জন্য এগুলো পর্নোগ্রাফি হিসাবে গণ্য হবে না, অর্থাৎ অশ্লীল হিসাবে গণ্য হবে না। ঠিক আছে। আচ্ছা, এটা 9 দ্বারা। আচ্ছা, 11 দ্বারা বিচার পদ্ধতি, 12 দ্বারা আপিল, 13 দ্বারা হচ্ছে মিথ্যা মামলা করার দণ্ড বা শাস্তি। কোন ব্যক্তি যদি মিথ্যা মামলা করে, তার শাস্তি হলো 13 দ্বারা। তাহলে আমরা কি কি বললাম? 1-এর ক, 2-এর কতে বললাম অপরাধ, গতে বললাম পর্নোগ্রাফি অর্থ কি, ঘতে সরঞ্জাম। 4 দ্বারা হচ্ছে পর্নোগ্রাফি উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ। 5 দ্বারা পড়লাম তদন্ত। 6 দ্বারা পড়লাম তল্লাশি জব্দ। 7 দ্বারা পড়লাম বিশেষজ্ঞ মতবাদ। 8-এ বললাম যে 8-এর 1-এ বললাম কোন ব্যক্তি যদি পর্নোগ্রাফি তৈরি করে, জ্ঞাতসারে অজ্ঞাতসারে চুক্তিবদ্ধ হয়, তার শাস্তি 8-এর 1।
8-এর 2 বললাম কোন ব্যক্তি যদি ভয়ভীতি প্রদর্শন করে অর্থাৎ এই পর্নোগ্রাফি নিয়ে হুমকি প্রদর্শনকে টাকা আদায়ের চেষ্টা করে তাহলে 8-এর 2। 8-এর 3 বললাম যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট অনলাইনে সম্প্রচার করে বা প্রচার করে তার শাস্তি 8-এর 3। 8-এর 4 বললাম কোনো ব্যক্তি এটা নিয়ে পর্নোগ্রাফি গণপ্রতিরোধ সৃষ্টি করে তার শাস্তি 8-এর 5 বললাম আমরা যদি এটা নিয়ে বিজ্ঞাপন দিয়ে অর্থাৎ এখানে পর্নোগ্রাফি পাওয়া যায়, এখানে লিফলেট ছড়ানো হয়, এখানে ব্যানার দেওয়া হয় বা এই দোকানে বিজ্ঞাপন দেওয়া যায় তাহলে শাস্তি হচ্ছে 8-এর 5। 8-এর 6 দ্বারা বলতে কোনো ব্যক্তি শিশুদের দ্বারা যদি পর্নোগ্রাফি তৈরি করে তার শাস্তি 8-এর 7 দ্বারা বলতে কোনো ব্যক্তি যদি এই প্রত্যক্ষভাবে এর সাথে জড়িত থাকে অপরাধের সাথে বা করে বা সহায়তা করে তাহলে তার শাস্তি একই। 9 দ্বারা হচ্ছে ধর্মীয় অপ্রযোজ্যতা অর্থাৎ যেসব ক্ষেত্রে শৈল্পিক মূল্য বা ধর্মীয় মূল্যবোধ আছে সেক্ষেত্রে পর্নোগ্রাফি হবে না। আর 11 দ্বারা বিচারপতি, 12 দ্বারা আপিল, 13 দ্বারা হচ্ছে মিথ্যা মামলা করার শাস্তি। এটা বললাম আমরা পর্নোগ্রাফি আইন। সাক্ষ্য আইন আচ্ছা সংশোধনীটা পরে 1867 সালে জুয়া আইন। এটা কয় নম্বর আইন? 2 নম্বর আইন। আর এখানে জুয়া বলতে বলেছে একের জুয়া, জুয়া বলতে বাজি ধারাকে বোঝানো হয়েছে, 1 ধারা গেল। আচ্ছা 2 ধারা বলছে সম্প্রসারণ অর্থাৎ সরকার যদি মনে করে এই আইন এলাকা স্থান সম্প্রসারণ সংকোচন করতে পারে। 3 ধারা বলা হয়েছে দণ্ড অর্থাৎ কোন ব্যক্তি যদি জুয়া খেলায় অর্থ, জায়গা, ঘর বাড়ি অর্থাৎ দিয়ে সাহায্য করে তাহলে তার শাস্তি 3 ধারা। আর 4 ধারাতে কোনো ব্যক্তি যদি জুয়া খেলার স্থানে উপস্থিত থাকে তিনি যদি প্রমাণ করতে না পারেন যে তিনি এই সাথে জড়িত নয় তাহলে তার শাস্তি হবে। তবে তিনি যদি প্রমাণ করতে পারেন যে এই খেলার সাথে তিনি জড়িত নয় তাহলে তিনি এই অপরাধ থেকে রেহাই পাবেন অর্থাৎ তিনি শাস্তিপ্রাপ্ত হবেন না। 4 ধারা। 5 ধারা আছে কোন স্থানে জুয়া খেলা হইলে পুলিশ অফিসার বা জেলা ম্যাজিস্ট্রেট যদি সংবাদ পান তাহলে উক্ত স্থানে কি করতে পারবেন? উক্ত স্থানে তিনি তল্লাশি করতে পারবেন বা তিনি যদি পুলিশ অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ দেন তাহলে তিনি বা ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন তাহলে তিনি উক্ত স্থানে তল্লাশি, আটক, গ্রেপ্তার সবকিছুই করতে পারবেন। এটা হচ্ছে 5 ধারা। 6 ধারা বলা হয়েছে জুয়ার আখড়া অর্থাৎ যেখানে জুয়া খেলা হয় সেটা হচ্ছে জুয়ার আখড়া। 7 ধারা বলা হয়েছে নাম ঠিকানা মিথ্যা যদি কোনো ব্যক্তি জুয়ার আখড়া স্থলে যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি কোনো নাম ঠিকানা মিথ্যা বলে তার শাস্তি। এটা হলো কত? 7 ধারা। 8 ধারা আছে এই যে জুয়া খেলার স্থানে যতগুলো জিনিসপাতি পাইলেন বা সামগ্রী পাইলেন এগুলো সব ম্যাজিস্ট্রেট চাইলে বাজেয়াপ্ত করতে পারবেন। 9 ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যদি খেলার স্থানে অর্থাৎ উপস্থিত না থেকে দূর থেকে পরিচালনা করেন তাহলে তার অপরাধ। 9 ধারা। 11 ধারা হচ্ছে কোনো ব্যক্তি পশু পাখি দিয়ে যদি লড়াই করে অর্থাৎ জুয়া খেলে তার শাস্তি হলো 11 ধারা বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারবে। 11 ক আছে দৈহিক কসরত জুয়া হিসাবে গণ্য হবে না। 13 ধারা হচ্ছে বর্ধিত দণ্ড অর্থাৎ কোনো ব্যক্তি যদি একবার অপরাধ করার পরে দ্বিতীয়বার আবার করে তার শাস্তি হলো 13 ধারা। তারপরে আমরা আর কি আইন পড়ছিলাম, তাহলে আমরা কি কি রিভিশন দেওয়া হয়ে গেল। এবার আমরা পড়বো রিভিশন পর্নোগ্রাফি আইন। পর্নোগ্রাফি আইন 2012 9 নম্বর আইন অর্থাৎ 1878 সালে অস্ত্র আইন সংশোধন 2002 সর্বশেষ সংশোধন 2002 11 নম্বর আইন। আচ্ছা এই সঙ্গে নাম্বার নিয়ে একটু ঝামেলা আছে, নাম্বার দরকার নেই আপনাদের, খালি সারাটা পড়লেই হবে। 1 খ অস্ত্র অর্থাৎ যে অস্ত্র কোন কোন ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কোন কোন ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে অস্ত্রের লাইসেন্স প্রয়োজন হবে না। সেনা, নৌ, বিমান বাহিনীর, আনসার সশস্ত্র বাহিনী বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ অস্ত্র ব্যবহার করতে কোনো লাইসেন্স প্রয়োজন হবে না। অস্ত্র আইনের 1 খ পিআরবি 88 গ 1012 গ। এটা হচ্ছে 1 খ গেল। আর 4 ধারা বলতে সংজ্ঞা কি কি বলা হয়েছে? অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, কামান আর সামরিক ভান্ডার লাইসেন্স। এটা হচ্ছে 4 ধারা। অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, কামান, লাইসেন্স আর সামরিক ভান্ডার 4 ধারা। 5 ধারা বলেছে অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয়, অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না, নিষিদ্ধ 5। 6 ধারা বলেছে অস্ত্র আমদানি রপ্তানি করা যাবে না,
তবে যে ব্যক্তির লাইসেন্স আছে সেই ব্যক্তি অস্ত্র আমদানি রপ্তানি করতে পারবেন, তবে তিনি ব্যক্তিগত প্রয়োজনে কামান আমদানি করতে পারবেন না। 6, 7 দ্বারা বলা হয়েছে কোন ব্যক্তি যদি অস্ত্র গুদামে রাখতে চায় তাহলে সরকারের অনুমতি লাগবে। 8, 9 বাদ। 10 দ্বারা বলছে সরকার যদি চায় যে কোনো ব্যক্তি অস্ত্রের পরিবহনের উপর নিষেধাজ্ঞা দিতে পারে, অর্থাৎ সরকার যদি মনে করেন এই জেলা, এই উপজেলা, এই বিভাগের পথ দিয়ে এই চলাচল নিষেধাজ্ঞা দিতে পারে। 11, তল্লাশি। তল্লাশি ফাঁড়ি স্থাপন, অর্থাৎ পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যদি মনে করেন কোন স্থানে অবৈধ অস্ত্র পাওয়া যাবে বা আছে বা চলাচল করছে এমন কোন সন্দেহ হয়, তাহলে উক্ত স্থানে তল্লাশি চৌকি বসাতে পারবেন। 11 দ্বারা। 12 দ্বারা বলেছে কোন ব্যক্তি যদি অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে চলাচল করে তাহলে ওই ব্যক্তির অস্ত্র পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, জনসাধারণ যে কোনো ব্যক্তি আটক করতে পারবেন। এখানে এমসিকিউ প্রশ্ন হলো 3টা জিনিস কার্যক্রম আছে এখানে। প্রথম, জনসাধারণ যদি গ্রেপ্তার করে কার কাছে নিয়ে যাবে? পুলিশের কাছে। আর একটা গেল, আর এমসিকিউ হতে পারে পুলিশ যদি গ্রেপ্তার করে কার কাছে নিয়ে যাবে? ম্যাজিস্ট্রেটের কাছে। ঠিক আছে। আর যদি লাইসেন্স কোন ব্যক্তির কাছে অস্ত্র থাকে তাহলে যদি সন্দেহজনক পরিস্থিতি চলাচল করে তাহলে তাকেও কিন্তু গ্রেপ্তার বা আটক করা যাবে। 12 ধারা। 13 ধারা আছে কোন ব্যক্তি লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি নিজের কাছে বহন করতে পারবেন না, অর্থাৎ নিজের কাছে রাখতে পারবেন না, পরিবহনে যেতে পারবেন না, গাড়িতে উঠতে পারবেন না, গাড়িতে হেঁটে যেতে, গাড়িতে চলাচল অবস্থায় নিজের কাছে রাখতে পারবেন না। 14 ধারা বলছে যে অনুমতি স্থান ব্যতীত অন্য কোনো স্থানে অস্ত্র রাখা যাবে না। 15 ধারা বলছে যে সকল জায়গা লাইসেন্স রাখার শর্ত সাপেক্ষে চুক্তি আছে সেই সকল জায়গা ছাড়া অন্য কোনো স্থানে অস্ত্র রাখা যাবে না। 16 ধারা বলছে অস্ত্রের লাইসেন্স বাতিল বা বাতিল হলে কি করতে হবে, অর্থাৎ কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স যদি বাতিল হয়ে যায় তাহলে নির্দিষ্ট ডিলারের নিকট বা থানায় জমা দিতে হবে। এটা বললাম আমরা 16 ধারা। তাহলে 16 ধারা। আর 17 ধারা বলছে বিধিনিষেধ, অর্থাৎ অস্ত্রের যে লাইসেন্স দিছে এই লাইসেন্সের বিধিনিষেধ, অর্থাৎ কি কি শর্ত সাপেক্ষে দিবে, কোন শর্ত মানতে হবে কোনটা মানতে হবে না, এটা হচ্ছে বিধিনিষেধ, অর্থাৎ 17 ধারা। 17 ক ধারা বলা হয়েছে কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে চলাচলের উপর যদি শর্ত সাপেক্ষে যদি মনে করেন তাহলে তিনি বিধিনিষেধ আরোপ করতে পারেন বা লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারেন। এক্ষেত্রে পুলিশ পারেন, ম্যাজিস্ট্রেট পারেন, বাতিল করতে পারেন ম্যাজিস্ট্রেট, বা উক্ত ব্যক্তিকে আটকও করতে পারবেন। 17 ক। 18 ধারা লাইসেন্স বাতিল ও স্থগিত কে করতে পারেন? জনসাধারণ শান্তি শৃঙ্খলা রক্ষা করার প্রয়োজন রক্ষার্থে যদি মনে করেন লাইসেন্স প্রদান কমিশনার আবার জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স বাতিল ও স্থগিত করতে পারেন। এছাড়াও যদি মনে করেন যে জজ অর্থাৎ অস্ত্র আইনে দণ্ড প্রদানকারী ব্যক্তি অর্থাৎ কি বলে ওটাতে যে ম্যাজিস্ট্রেট, এটা যদি মনে করেন বাতিল বা স্থগিত করতে পারেন। 18। 19 ধারা আছে অস্ত্র আইনের শাস্তি। 19-এর ক আছে আগ্নেয়াস্ত্র শাস্তি। আর 20 ধারা আছে কোন ব্যক্তি যদি 5, 6, 10, 14, 15 ধারা লঙ্ঘন করে অর্থাৎ গোপনে অস্ত্র নিয়ে চলাচল করে তার শাস্তি। 20-এর ক আছে কোন ব্যক্তি যদি গোপনে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে চলাচল করে তার শাস্তি। 20-এর ক। 21 ধারা আছে 19, 20 ধারা যদি কোনো অস্ত্রের কোনো অপরাধ করে এই অপরাধের সাথে জন্য যদি কোনো শাস্তির বিধান না থাকে তাহলে 21 ধারা তার শাস্তি হবে। 22 ধারা বলতে লাইসেন্স বিহীন, অর্থাৎ যে ব্যক্তির লাইসেন্স নেই এমন ব্যক্তির কাছে কোনো অস্ত্র ক্রয় করাও যাবে না আবার রাখাও যাবে না। 23 ধারা বলছে যদি অস্ত্র আইনে এমন কোন অপরাধ করে যে অপরাধে কোথাও শাস্তির বিধান নেই তাহলে তার শাস্তি হবে। 23 ধারা। 24 ধারা বলতে লাইসেন্স অস্ত্র বাতিল বা বাতিল করতে হবে, অর্থাৎ কোনো ব্যক্তি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার সময় যদি কোনো পায় কি পায় ওই অস্ত্র সাথে গাড়ি ঘোড়া বা জিনিসপত্র অন্যান্য জিনিসপত্র পায় আদালত চাইলে এগুলো করতে বাতিল বা বাজেয়াপ্ত করতে পারবেন। 24 ধারা। 25 ধারা বলা হয়েছে যে তল্লাশি, অর্থাৎ কোন স্থানে যদি অস্ত্র আছে এমন কোন সন্ধান পান বা যদি নিউজ আসে তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত স্থানে তল্লাশি করার ক্ষমতা দিতে পারবেন, অর্থাৎ পরোয়ানা ইস্যু করতে পারবেন। 26 ধারা বলছে সরকার চাইলে যে কোনো ব্যক্তির লাইসেন্স বা অস্ত্রকে আটক বা কি বলে আটক রাখতে পারবেন, দখল রাখতে পারবেন। কতদিন? এমসিকিউ প্রশ্ন আসতে পারে। কতদিন রাখতে পারেন? যতদিন ইচ্ছা ততদিন। 27। 27 ধারা বলছে রেহাই দেওয়ার কথা, অর্থাৎ সরকার যদি মনে করে কোনো ব্যক্তি শর্ত সাপেক্ষে ছাড়াই তার অস্ত্র দিতে পারেন। 28 ধারা বলা হয়েছে
যে যে সকল ব্যক্তি গাড়ি চালায় বা ড্রাইভার হেল্পার বা জনসাধারণ ব্যক্তি কোন স্থানে যদি কোনো অস্ত্র সম্পর্কিত তথ্য থাকে তাহলে তিনি অস্ত্র সম্পর্কিত তথ্য দিতে বাধ্য, তবে তিনি তথ্য না দিলে তিনি অপরাধ হিসেবে গণ্য হবে। তবে তিনি কোন ক্ষেত্রে মুক্তি পাবেন? তবে তিনি যদি এমন পরিস্থিতি থাকেন যদি সংবাদ দিলে তার গুরুতর আহত বা নিহত সম্ভাবনা থাকে, এই ক্ষেত্রে তিনি তথ্য না দিলেও তার কোনো অপরাধ হবে না। 28 ধারা গেল। 30 ধারা বলছে 19 ধারা অর্থাৎ 13, 14 কোনো ধারায় কোনো ব্যক্তি যদি কি করে 19 ধারা থেকে লঙ্ঘন করে তাহলে সেখানে কি করা যাবে? তল্লাশি করা যাবে। এটা হচ্ছে 30 ধারা। 30 হচ্ছে বিশেষজ্ঞ মতামত। এখানে প্রশ্ন আসতে পারে যে 30 বিশেষজ্ঞ মতামত কখন প্রযোজ্য কখন প্রযোজ্য নয়। আদালত যদি মনে করে তাহলে প্রযোজ্য, আর আদালত যদি মনে করে প্রয়োজন নাই তাহলে বিশেষজ্ঞ মতামত প্রয়োজন নাই। 30 ক। আর 30 খ দ্বারা বলেছে অপরাধ তদন্তর সময়সীমা, অর্থাৎ প্রথম কয়দিন? প্রথম 15 দিন, তারপর 60 দিন, তারপর 7 দিন, তারপর 7 দিন, তারপরে 30 দিন। 31 ধারা বলছে এই আইন অন্য কোন আইনে কোনো বাধাগ্রস্ত করবে না। 31। 32 আছে আদমশুমারি। আচ্ছা, এটা গেল আমাদের অস্ত্র আইন ডিভিশন শেষ। এবার আমরা পড়বো হচ্ছে বিশেষ বিষয়, প্রাসঙ্গিক বিষয়, তারপর হচ্ছে দলিল, সাক্ষ্য, প্রমাণিত অপ্রমাণিত, মিথ্যা প্রমাণিত, তারপরে দলিল, তার ডিজিটাল রেকর্ড, ইলেকট্রিক রেকর্ড, ইলেকট্রিক স্বাক্ষর। আর এগুলো হচ্ছে 3 ধারা। 4 ধারা বলা হয়েছে অনুমান করতে চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যেসব বিষয়ে অনুমান করবে সেটা চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে। 4। 5 ধারা বলে যে সকল বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যায়, বিচার দিবসের প্রাসঙ্গিক বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যায়, এছাড়া অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। 6 ধারা বলতে যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলো আদালতে প্রাসঙ্গিক। 7 ধারা উপলক্ষ কারণ পরিণাম, অর্থাৎ যে সকল ঘটনা উপলক্ষ কারণ পরিণাম সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। 7। 8 ধারা বলতে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। 9 ধারা ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন হিসেবে আদালতে প্রাসঙ্গিক। 10 ধারা বলেছে ষড়যন্ত্রের কথা কার্য আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ কোন ব্যক্তি যদি ষড়যন্ত্র করে সেই সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। 11 ধারা বলতে যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেই ঘটনা যখন আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ এলিবাই। অর্থাৎ এটা বলা হচ্ছে এলিবাই। এলিবাই অর্থাৎ কি? যে আসামির অজুহাত। 11 ধারা। 12 ধারা বলতে ক্ষতিপূরণ নির্ণয় আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ আদালত ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারে। 13 অধিকার প্রথা সম্পর্কে আলোচনা করে। 14 ধারা যে সকল ঘটনা দেহ মনের অবস্থা উদ্দেশ্যকে সেই সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ কোন ব্যক্তি সরল জ্ঞান সরল বিশ্বাসে কি করছে না করছে সেই বিষয়ে আদালতে প্রাসঙ্গিক। 14 কোন দ্বারা বলছে কোন ব্যক্তি আসামিক কাজ আসামিক জ্ঞান সহকারে কোনো কাজ বা জ্ঞান সহকারে ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ভাবে বা সরল বিশ্বাসে বা জানাশোনা সহকারে কোনো কাজ করে সেটা যদি সেই সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ কোন ব্যক্তি জেনে শুনে কোনো কাজের সুবিধা নেওয়ার জন্য কোনো কাজ করে সেটা আদালতে প্রাসঙ্গিক। 15 ধারা। 16 ধারা হচ্ছে ব্যবসা রীতিনীতি সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। 17 ধারা হচ্ছে স্বীকৃতি। 18 ধারা হচ্ছে কে ব্যক্তি স্বীকৃতি দিতে পারে? বাদী, বাদী পক্ষ, মামলা, মামলা পক্ষ, বিবাদী পক্ষ, বাদী পক্ষ বা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ বা আদালতে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি আদালতে স্বীকৃতি দিতে পারে। 18 স্বীকৃতি পক্ষে ব্যবহৃত হয়। 20 18 গেল কে স্বীকৃতি দিতে পারে। আর 19 ধারা বলছে স্বীকৃতি যখন পক্ষে ব্যবহৃত হয়, 21 দ্বারা স্বীকৃতি যখন বিপক্ষে ব্যবহৃত হয় তখন সেটা আদালত প্রাসঙ্গিকতা বলা হচ্ছে। আর 20 দ্বারা স্বীকৃতি নির্ধারণ। 22 দ্বারা বলেছে দলিল লিপিবদ্ধ বিষয় সম্পর্কে আদালতে স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। আর 22 ক দ্বারা বলছে ডিজিটাল বিষয়, অর্থাৎ ডিজিটাল দলিল সম্পর্কে স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। 23 দ্বারা বলেছে দেওয়ানি মামলা সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। 23। 24 হাতে ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি অপরিচিত হওয়ার পরে কোন ব্যক্তি যে আদালতে সাক্ষ্য দেয় সেটা যখন আদালতে প্রাসঙ্গিক। 24 ভয়ভীতি অপরিচিত হওয়ার পরে। 25 ধারা বলছে কোন ব্যক্তি যদি পুলিশ অফিসার কাছে কোনো বিবৃতি প্রদান করে সেটা আদালতে অপ্রাসঙ্গিক। 26 ধারা বলছে আসামি যে পুলিশ অফিসার থাকাকালীন কোনো বিবৃতি প্রদান করে সেটা ম্যাজিস্ট্রেট উপস্থিত হয় সেটা আদালতে প্রাসঙ্গিক। 27 ধারা বলা হয়েছে যে আসামি নিকট যতটুকু তথ্য পাওয়া যাবে এই তথ্য আসামি নিকট প্রাপ্ত তথ্য তার বিরুদ্ধে ব্যবহার করে সাপেক্ষে ব্যবহার করা যাবে, অর্থাৎ যতটুকু পাওয়া যাবে অতটুকুই তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। 27। 28 ধারা বলছে প্রলোভন, ভীতি, প্রতিশ্রুতি অর্থাৎ অপসারণের পরে সে অর্থে যখন প্রাসঙ্গিক। 28। আর 29 ধারা আছে প্রতিশ্রুতি বিশেষ যত্ন সহকারে বা সতর্ক সহকারে ছাড়া বা
মাতাল অবস্থায় যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয় সেটা যখন আদালতে প্রাসঙ্গিক। 30 দ্বারা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি স্বীকৃতি যৌথভাবে দিয়ে থাকে তখন প্রাসঙ্গিক আদালতে উপস্থিত হয়। আর যদি যৌথভাবে দেওয়ার সময় যদি একজন ব্যক্তি আরেকজন অবস্থিত কোনো স্বীকৃতি প্রদান করে, স্বীকারোক্তি প্রদান করে, সেটা আদালতে অপ্রাসঙ্গিক। 31 ধারা বলা হচ্ছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। 32 ধারা বলেছে যে কোনো ব্যক্তি যে সকল মৃত নিখোঁজ, অর্থাৎ যে সকল ব্যক্তি মৃত নিখোঁজ খুঁজে পাওয়া যায় না সেই সকল ব্যক্তির স্বীকারোক্তি যখন প্রাসঙ্গিক। 33 ধারা বলেছে কোনো ব্যক্তি যদি জবানবন্দি বা স্বীকারোক্তি দেওয়ার পরে মারা যায়, হারা যায়, নিখোঁজ হয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না তখন তার স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। 34 ধারা বলা হয়েছে লিপিবদ্ধ অর্থাৎ দলিল লিপিবদ্ধ বিষয় যখন আদালতে প্রাসঙ্গিক। আর 34 আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল আকারে সার্ভে রেকর্ড কিন্তু কোনো জিনিস আদালতে যখন প্রাসঙ্গিক। 35 সাথে কর্তব্য সম্পাদনকালে দায়িত্ব সম্পাদন করে কার্যক্রম আদালতে প্রাসঙ্গিক। 36 মানচিত্র চার্ট, সরকার গৃহীত দলিল বা সরকার নকশা এগুলো আদালতে যখন প্রাসঙ্গিক। 37 দ্বারা বলেছে যে আইনের বিজ্ঞপ্তি সম্পর্কে আদালতে তখন প্রাসঙ্গিক। 38 দ্বারা আইনের গ্রন্থ সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। 19 দ্বারা বলেছে কোনটুকু বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে সেটা আদালত নির্ধারণ করে দিবে। 39 40 আছে কোনো মামলা একবার রায় হলে পরবর্তী সেটা আর বিচার করা যাবে না, অর্থাৎ নিষিদ্ধ। একবার যদি রায় হয়ে যায় সেটা পরবর্তীতে এই বিষয়ে আর বিচার করা যাবে না, অর্থাৎ পূর্ববর্তী রায় আদালতে প্রাসঙ্গিক। 40 অ্যাকচুয়ালি হচ্ছে প্রোবেট অ্যাডমিরাল দেউলিয়া বা বিবাদ সম্পর্কে আদালত যখন প্রাসঙ্গিক। 41 আচ্ছা, তারপর হচ্ছে 45 45 বিশেষজ্ঞ মতামত। 45 গ আছে ডিজিটাল সম্পর্কে মতামত সম্পর্কে আদালত প্রাসঙ্গিক। 46 হচ্ছে বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় আদালতের প্রাসঙ্গিক। 47 সহ হস্তাক্ষর সম্পর্কে আদালতের প্রাসঙ্গিক। 47 ক দ্বারা বলা হয়েছে যে ডিজিটাল হস্তাক্ষর সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। 48 হচ্ছে অধিকার প্রথা সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক, অধিকার প্রথা সম্পর্কে অভিমত আদালতে প্রাসঙ্গিক। 49 হচ্ছে পরিচালিত রীতিনীতি মতামত সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। 50 হচ্ছে আত্মীয়তা মতামত সম্পর্কে প্রাসঙ্গিক। 51 দ্বারা বলা হয়েছে 51 দ্বারা মতামত হেতু অর্থাৎ হেতু সম্পর্কে প্রাসঙ্গিক। 51 52 হচ্ছে দেওয়ানি মামলা চরিত্র সম্পর্কে আদালতে অপ্রাসঙ্গিক। 53 ফৌজদারি পূর্ববর্তী ফৌজদারি মামলা আদালতে প্রাসঙ্গিক। 54 দ্বারা পূর্ববর্তী অর্থাৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে চরিত্র সম্পর্কে প্রশ্ন ওঠে তাহলে পূর্ববর্তী চরিত্র আদালতে প্রাসঙ্গিক। 50 ক্ষতিপূরণ নির্ণয় সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। আচ্ছা আমি 1 মিনিট একটু পানি খেতে হবে, হ্যাঁ। তাহলে 52 বলা হয়েছে দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। 53 আছে ফৌজদারি মামলায় চরিত্র প্রাসঙ্গিক। 54 আছে পূর্ববর্তী অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে চরিত্র নিয়ে কোনো প্রশ্ন ওঠে সেটা আদালতে প্রাসঙ্গিক। 55 ক্ষতিপূরণ মামলা আদালতে প্রাসঙ্গিক। 56 দ্বারা বলছে যে সকল বিষয় প্রমাণ করা প্রয়োজন নাই। 56 57 হচ্ছে বিচারক যেসব বিষয়ে জানতে হবে, অর্থাৎ একজন বিচারক বিচার করার সময় যে সকল বিষয় তা জানতে হবে। 57 58 হচ্ছে স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। 59 আছে মৌখিক সাক্ষ্য। 60 আছে মৌখিক সাক্ষ্য অবশ্য প্রত্যক্ষ হতে হবে। 61 দলিলে বিষয়ে প্রমাণ করা বিষয়বস্তু। আর 62 আছে প্রাথমিক সাক্ষ্য। 63 আছে মাধ্যমিক সাক্ষ্য। এই মাধ্যমিক সাক্ষ্য 2-3টা বিষয় বলা যায়, একটা বলে মাধ্যমিক সাক্ষ্য, আবার বলে গৌণ সাক্ষ্য। ঠিক আছে, অনেক সময় প্রশ্ন আসতে পারে গৌণ সাক্ষ্য কাকে বলে আলোচনা করো, তখন কিন্তু মাধ্যমিক সাক্ষ্যকেই আলোচনা করবেন। ঠিক আছে। 64 বলছে অতঃপর ব্যতীত মূল দলিল প্রমাণ করতে পারতাম। 65 দ্বারা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে প্রমাণ করতে হলে মূল দলিল দ্বারা প্রমাণ করতে হবে। 65 দ্বারা বলছে যে ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিক সাক্ষ্য প্রমাণ করা যায় কোন কোন ক্ষেত্রে সেটা বলা হয়েছে 65। 63 বলছে দলিল উপস্থাপনের বিষয় আর নোটিশ সংক্রান্ত প্রাসঙ্গিক, অর্থাৎ 65 যে দলিল উপস্থাপন করার নোটিশ দেওয়া হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করেছে 63। 67 বলা হয়েছে দলিল উপস্থাপন, অর্থাৎ কোন ব্যক্তি দলিল যে লিখছে তার স্বাক্ষরের প্রমাণ। 67 কোয়া আছে ডিজিটাল হস্তান্তর সম্পর্কে প্রমাণ, অর্থাৎ 68 বলছে যে দলিল সত্যায়ন করা প্রয়োজন তার প্রমাণ, অর্থাৎ যে ক্ষেত্রে দলিল সত্যায়ন করা প্রয়োজন সেক্ষেত্রে বলেছে 68। 69 বলা হয়েছে যে ক্ষেত্রে সত্যায়নকারী পাওয়া যায় না সেক্ষেত্রে প্রমাণ, অর্থাৎ সত্যায়নকারী না গেলে প্রত্যায়নকারী প্রমাণ করা যায়। 70 বলেছে সত্যায়িত 70 বলা হয়েছে যে 70 বলা হয়েছে যে সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদন স্বীকৃতি, অর্থাৎ কোন ব্যক্তি যদি স্বীকৃতি দেয় সেটা প্রমাণ। 71 দ্বারা বলা হয়েছে সত্যায়নকারী সাক্ষী দলিলের অস্বীকার করলে অন্য একজন ব্যক্তি দ্বারা প্রমাণ করা যায়, অর্থাৎ একজন ব্যক্তি যদি অস্বীকার করলে অন্য কোনো ব্যক্তি দ্বারা প্রমাণ
করা যায়। 72 ধারা বলতে যে ক্ষেত্রে দলিল প্রমাণ করা প্রয়োজন নেই, যেমন ব্যাংকের চেক। 73 ধারা হলো স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর হস্তাক্ষর শিলের সহিত অন্য কোনো ব্যক্তির তুলনা। আর 73 আচ্ছা 74 হচ্ছে সরকারি দলিল। 74 হচ্ছে সরকারি দলিল, 75 হচ্ছে বেসরকারি দলিল, 76 হচ্ছে সরকারি দলিল প্রত্যায়িত অনুলিপি, 77 হচ্ছে এই যে প্রত্যায়িত অনুলিপির ব্যবহার, 78 হচ্ছে অন্যান্য দলিল। আর 79 দ্বারা বলা হয়েছে যে প্রত্যায়িত অনুলিপির বিশুদ্ধতা সম্পর্কে অনুমান। 80 হচ্ছে কি বলছে, লিপিবদ্ধ সাক্ষ্য সম্পর্কে অনুমান, অর্থাৎ 81 বলতে গেজেট দলিল সম্পর্কে অনুমান, 81 ডিজিটাল গেজেট সম্পর্কে অনুমান। আর 83 আছে মানচিত্র নকশা চার্ট সম্পর্কে অনুমান। আর 84 আছে আইন আদালতের রিপোর্ট সম্পর্কে অনুমান। 85 আছে মুক্তানামা সম্পর্কে অনুমান, 85 ক। আচ্ছা ওটা পরে দিব। আর 86 আছে বিদেশি বিভাগের নথি সম্পর্কে অনুমান। 87 আছে পুস্তক মানচিত্র চার্ট সম্পর্কে অনুমান। 88 তারপত্র সম্পর্কে অনুমান। 88 ক ডিজিটাল তারপত্র সম্পর্কে অনুমান। অনুমান 89 আছে উপস্থাপিত হয় না এমন দলিল সম্পর্কে অনুমান। অনুমান 89, 90 আছে 30 দলিল সম্পর্কে অনুমান। আর আছে 30 ক আছে ডিজিটাল দলিল অনুমান হবে 5 বছর। 91 চুক্তি মঞ্জুরি বিলি বন্টন অবশ্যই সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে 91। আর আর অবশ্যই 92 হচ্ছে চুক্তি মঞ্জুরি বিলি বন্টন অবশ্যই লিখিত হবে, মৌখিক বর্জন, অর্থাৎ মৌখিক করলে হবে না, লিখিত আকারে করতে হবে। 93। আর 98 তে অস্পষ্ট দলিল সম্পর্কে অনুমান। আর 101 যে প্রমাণের দায়িত্ব, অর্থাৎ যে ব্যক্তি রায় কেমন তার প্রমাণ দায়িত্ব। 101, 101, 102 হচ্ছে প্রমাণ দায়িত্ব, অর্থাৎ যে পক্ষে হেরে যাবে তাকে প্রমাণ করতে হবে। 102, 103 হচ্ছে কোন নির্দিষ্ট বিষয় প্রমাণ করার দায়িত্ব, অর্থাৎ বাদী বিবাদী যাই রায় কেমন করে তাকে প্রমাণ করতে হবে। 104 কোন বিষয়ে সাক্ষ্যের যোগ্যতা, অর্থাৎ সাক্ষ্য গ্রহণযোগ্যতা করতে ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে। 105 বলা আছে প্রমাণের দায়িত্ব সে যে ব্যতিক্রম আওতায় পড়ে তাকে সেটা প্রমাণ করতে হবে। 106 কোন ব্যক্তি কোন বিশেষ বিষয়ে অবগত আছে এটা তাকেই প্রমাণ করতে হবে। 107 যে কোনো ব্যক্তি 30 বছর ধরে জীবিত আছে কোনো ব্যক্তি যদি মৃত দাবি করে এটা তাকে প্রমাণ করতে হবে। 108 আছে বিগত 7 বছর ধরে কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না এমন ব্যক্তি যে যদি যে খবর পাওয়া যায় না এমন ব্যক্তি যদি কেউ জীবিত দাবি করে তাকে প্রমাণ করতে হবে। 109 অফিসের মালিকের প্রমাণের দায়িত্ব। 110 মালিকের প্রমাণের দায়িত্ব। 111 যে কোনো ব্যক্তির সরল বিষয়ে দায়িত্ব পালন করে তার প্রমাণের দায়িত্ব। 112 বিবাহ স্থির থাকাকালীন অর্থাৎ 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই ব্যক্তি সন্তান হিসেবে গণ্য হবে, অর্থাৎ কোনো ব্যক্তি 280 দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও যদি ওই বা 280 দিনের মধ্যে কোনো সন্তান পেটে আসে তাহলে ওর বাপই হবে আগের জন। ঠিক আছে, এটা 112। আর 114 হচ্ছে অস্তিত্ব অনুমান, অর্থাৎ আদালত কোনো ব্যক্তিকে যদি কোনো বিষয়ে প্রশ্ন করায় যে সে সঠিক উত্তর না দিতে পারে তাহলে সে বিষয়ে অনুমান করতে পারবে। আচ্ছা 114। 115 বলতে প্রতিবন্ধকতা। 116 হচ্ছে প্রতিবন্ধকতা সম্পর্কে 15, 16, 17 ওটা লাগবে না। 118 হচ্ছে কি কি সাক্ষ্য দিতে পারে। 119 হচ্ছে বোবার সাক্ষী। 118 হচ্ছে যে সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারে যে কোনো ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে পারে। 118 হচ্ছে 119 হচ্ছে বোবার সাক্ষী। 119 বলা হয়েছে যে লিখিত সাক্ষী কখন মৌখিক সাক্ষী হিসেবে গণ্য হয়। 119। 120 হচ্ছে দেওয়ানি মামলা ক্ষেত্রে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর ক্ষেত্রে সাক্ষ্য দিতে পারবে। 121 জজ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিতে পারবে। 122 বিবাহ বজায় থাকাকালীন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে না, তবে যদি বিবাহ বিচ্ছেদ হয় বা অবসান হয় তাহলে সাক্ষ্য দিতে পারবে। 123 রাষ্ট্রপতি সাক্ষ্য দেওয়া যাবে না। 123 হচ্ছে রাষ্ট্রীয় কোনো ব্যাপারে সাক্ষ্য দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই অনুমতি লাগবে। 124 হচ্ছে তথ্য আদান প্রদান করা যাবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি ব্যতীত। 125 বলতে কোনো তথ্য কোথায় পাইছেন সেটা বলতে আয়ও বাধ্য না। 126 হচ্ছে উকিল নিয়োগ। 127 বলা হয়েছে যে দোভাষী নিয়োগ দোভাষী। 128 স্বপ্নদের সাক্ষ্য দেওয়া কিন্তু পরিত্যক্ত হবে না। 129 হচ্ছে আইন উপদেষ্টার সহিত গোপন তথ্য আদান প্রদান। 130 বলা হয়েছে যদি কোনো মামলার পক্ষ নিজে কোনো জড়িত নাই এমন ব্যক্তি কোনো তথ্য মানে অনুষ্ঠান করতে বলে তিনি অনুষ্ঠান না করলে তার কোনো অপরাধ হবে না। 133 দুষ্কর্ম সহযোগী। 134 সাক্ষীর সংখ্যা। 135 হচ্ছে আহ 135 বলতে সাক্ষী উপস্থিত করা গ্রহণ করার ক্রম। 135। 136 বলা হয়েছে জজ সাক্ষী গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে। 36। 137 জবানবন্দি জেরা
137 হচ্ছে জবানবন্দি জেরা পুনঃজবানবন্দি 138 সাক্ষ্য গ্রহণ করার ক্রম 139 দলিল উপস্থাপন ব্যক্তি আহত ব্যক্তি যারা, অর্থাৎ যে ব্যক্তিকে আহত মানে দলিল হাজির করার নির্দেশ দিচ্ছে আদালত, ওই ব্যক্তিকে যদি অন্য কোনো ব্যক্তি যদি পাঠানো হয় তাহলে একে জেরা করতে পারবে না। জেরা করতে হলে তাকে আগে ডাকতে হবে। 140 চরিত্র সম্পর্কে সাক্ষ্য, 141 ইঙ্গিত বই প্রশ্ন, 142 কোন কোন ক্ষেত্রে ইঙ্গিত বই প্রশ্ন করা যাবে আর যাবে না সে কথা বলা হচ্ছে 42। 143 হচ্ছে ইঙ্গিত বই প্রশ্ন করা চলবে। 144 হচ্ছে চুক্তি মঞ্জুরি বিলম্ব সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। 145 হচ্ছে পূর্ববর্তী বিবৃতি যখন আদালতে প্রাসঙ্গিক। 146 বলা হয়েছে যে আইনসঙ্গত যে অর্থাৎ চরিত্র, পারিবারিক মর্যাদা, সত্যবাদিতা এই সম্পর্কে প্রশ্ন করা যাবে। সংশোধনী 2022 একটা কথা বলা হয়েছে যে কোনো যদি ব্যক্তি দোষিত হয় তার সাথে প্রশ্ন করতে হলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। 147 হচ্ছে চরিত্র উত্তর দিতে বাধ্য করতে হবে। 148 হচ্ছে কি যে কোন পেশার প্রশ্ন উত্তর দিতে হবে কি দেওয়া যাবে সেটা আদালত নির্ধারণ করে দিবে, অর্থাৎ কোন উত্তর দিবেন কি দিবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন। 149 যুক্তিসঙ্গত ভেদে প্রশ্ন করা যাবে না। 150 বলা হচ্ছে যুক্তিসঙ্গত প্রশ্ন করার ফলে আদালতের শাস্তির ব্যবস্থার জন্য ব্যবস্থা নিতে পারবেন। 151 অশ্লীল প্রশ্ন করা যাবে না। 152 অপমান উত্তক্ত প্রশ্ন করা যাবে না। 153 সত্যবাদী প্রশ্ন করার জন্য অর্থাৎ কোন ব্যক্তি যদি জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দেয় এবং তার সত্যবাদী মানে যাচাই বাছাই করে প্রশ্ন করা যাবে না। 154 বহিঃসাক্ষী, 155 বহিঃসাক্ষী অবসংশোধন বা অভিসংশোধন বা অপসারণ। 150 156 বলছে যে সাক্ষ্য গ্রহণযোগ্যতা বিষয়ে কথা বলছে। 157 সমর্থন সাক্ষ্য। 158 32 সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক। 159 স্মৃতি পুনর্জীবিতকরণ। 160 অর্থাৎ 160 বলতে 159 স্মৃতির সাক্ষ্য দেওয়া যাবে, অর্থাৎ 59 স্মৃতি পুনর্জীবিত করলে 160 সাক্ষ্য দেওয়া যাবে। 161 স্মৃতি পুনর্জীবিত বিষয়ে অধিকার, অর্থাৎ বিরোধী পক্ষ প্রশ্ন করতে পারবে। 162 বলতে দলিল উপস্থাপন করতে হলে অবশ্যই দলিল উপস্থাপন করবেন। 164 আছে কোন ব্যক্তিকে দলিল উপস্থাপন করার আদেশ দিলে উক্ত ব্যক্তি দলিল উপস্থাপন না করে পরবর্তী আদালত অনুমতি ব্যতীত আর দলিল উপস্থাপন করতে পারবেন না। 165 জজ কর্তৃক জিজ্ঞাসা, যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো বিষয়ে জজ চাইলে প্রশ্ন জেরা করতে পারেন। 167 হচ্ছে জুরি বা অ্যাসোসিয়েশন। 167 দ্বারা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো বিচারক কোনো বিষয় যদি একবার বিচার করা হয়ে যায় পরবর্তীতে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন ওঠে অর্থাৎ বিচার সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে, জজ যদি মনে করে তাহলে এটা খতিয়ে দেখতে পারেন। খতিয়ে দেখার পরে তিনি যদি মনে করেন যে এই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়নি যার অভিযোগ উঠছে ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হইলে এই রায়ের কোনো পরিবর্তন হবে না, তাহলে বিচারক আগের রায়টায় বহাল রাখতে পারবেন। এটা হলো 167। তাহলে আজকে আমরা রিভিশন দিলাম কয়টা আইন? অস্ত্র আইন, সাক্ষ্য আইন, জুয়া আইন, পর্নোগ্রাফি আইন, আর চারটা চারটা এই চারটা আইন আমরা আজকে রিভিশন দিলাম। ঠিক আছে, এই রিভিশনটা আমি গ্রুপে দিয়ে রাখবো। সবাই যার যার মনে থাকে না তার শুনবেন, কারণ কি আইন যে যত শুনবেন তার তত মনে থাকবে। ঠিক আছে, আইন মনে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু শুনতে হবে। বারবার শুনলে বারবার আমাদের মনে থাকবে, অর্থাৎ না শুনলে কিন্তু আপনারা পারবেন না। তাহলে এই রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে রাখবো, অডিও ভিডিও দুইটাই থাকবে। আমরা কি কি রিভিশন দিলাম তাহলে? অস্ত্র আইন, পর্নোগ্রাফি আইন, জুয়া আইন, সাক্ষ্য আইন, আর কোন আইন দিচ্ছি টাইম ভাই? শুনেন, আমি মনে করেন 20টা আইন জানি। 20টা আইন জানার পরে আমি খাতায় একটা আইন লিখতে পারলাম না বা প্রশ্নের উত্তর লিখতে পারলাম না, তাহলে কি আমার এই আইন জেনে লাভ আছে? লাভ নাই। আমি আইন জানি, আমি খাতায় লিখতে পারলাম না, আমার রেজাল্ট ভালো হলো না। অর্থাৎ সবাই প্র্যাকটিস করবেন এবং লিখবেন।